প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন SSRM পলিটিক্স প্লাস দেখার জন্য। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 14 মাস, ঠিক গতকাল 8 এপ্রিল ছিল, আজকে 9 এপ্রিল, উনি গত বছরের 8 ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। ঠিক 14 মাস পূর্ণ হয়েছে ওনার কারাবাস। বা বিএনপির আইনজীবীরা আদালতে চেষ্টা করছেন, কিন্তু এখনও সেই অর্থে ওনার মুক্তি পাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। কিন্তু হঠাৎ করেই এই খালেদা জিয়ার কারাবাসের মধ্যে হঠাৎ করেই নতুন প্রসঙ্গ এসেছে যে ওনাকে প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব কি সম্ভব না। গত শনিবারে জামালপুরে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন যে যদি সুনির্দিষ্ট কারণ দেখিয়ে বিএনপি পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয় তাহলে ওনারা চিন্তা করে দেখবেন। কিন্তু আমরা এমনিতে জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্যারোলের কোনো আবেদন করা হয়নি। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথার পরে বিএনপি নেতারা, এবং পরদিনই খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি প্রতীক গণ অনশন ছিল ঢাকায়, সেখানেও নেতারা সবাই বলেছেন যে কোনোভাবেই প্যারোলে মুক্তির বিষয়টি তারা ভাবছেন না, তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চান। ঠিক হঠাৎ করে রাজনীতিতে প্যারোল বিষয়টি কেন আসলো, এবং যদি প্যারোলের মুক্তি একটা সম্ভাবনার কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেই থাকেন, বিএনপি নেতারা একদম প্রায় সবাই যারা প্রকাশ্যে কথা বলেছেন প্রায় সবাই নাকচ করে দিয়েছেন। কিন্তু আমরা এমনিতে আড়ালে আবডালে শুনছি যে সত্যি সত্যি বিএনপির কোনো একটি পক্ষ সরকারের সাথে প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব কিনা তেমন একটি বার্গেন হয়তো চলছে, যে বিএনপির যে 6 জন এমপি নির্বাচিত আছেন তারা যদি শপথ নেন, সেই শপথ নেওয়ার শর্তে হয়তো খালেদা জিয়ার প্যারোল বা মুক্তির কোনো একটা সম্ভাবনা তৈরি হতে পারে, যদি বিএনপির আনুষ্ঠানিকভাবে বিএনপির কেউই বিষয়টি স্বীকার করেননি। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, প্যারোলের রাজনীতি। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আজিজ ভাই, আপনাকে দিয়েই শুরু করি। খালেদা জিয়া 14 মাস ধরে কারাগারে আছেন এবং 2টি মামলায় ওনার 17 বছরের কারাদণ্ড হয়েছে। এখন এই মুহূর্তে উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিনে চিকিৎসাধীন আছেন। এছাড়া উনি নাজিমউদ্দিন রোডেই কারাগারে ছিলেন এতদিন। এই হঠাৎ করে রাজনীতিতে প্যারোলের বিষয়টি আলোচনা উঠলো, আবার বিএনপি নাকচ করে দিল, ঠিক আপনি কি মনে করেন এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে কিনা? ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 36টি মামলা আছে, যে কয়েকটি মামলা ট্রায়ালে আছে, তার ভিতরে 2টা মামলার বেল নাই। যে দুটিতে একটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট আর জিয়া অরফানেজ ট্রাস্ট, এই দুটায় জামিন নেই। এই দুটা জামিন হলে তিনি মুক্ত হতে পারেন, কারণ এই 2টি মামলায় ওনার রায় হয়েছে আর কি। হ্যাঁ, এবং এই 2টি মামলা বেল হলে উনি বেরোতে পারেন, কারণ এই 2টির মামলায় যে সাজাও হয়েছে সেটাও যদি ধরে নেই, এইরকম সাজা নিয়ে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে অনেকে। আচ্ছা আজিজ ভাই, এমনিতে আমার আইনটা বোঝার জন্য, আমি এখানে পক্ষ বিপক্ষ না, ওনার তো 2 মামলায় 17 বছরের কারাদণ্ড হয়েছে, তো একজন দণ্ডপ্রাপ্ত আসামি জামিন পেতে পারেন, আমি আইনের ফাঁকটা বোঝার জন্য আর কি, যে পেতে পারেন কিভাবে, আমি বোঝার জন্য। আমি না, এটা মুক্তি পেলে আমার কোনো অসুবিধা নেই, যদি জামিন পান আদালত দেন। কেসটা যদি আপিলে থাকে, অ্যাপিল হিয়ারিং শেষ না হওয়া পর্যন্ত 5 বছর যদি আপনার কারো জেল হয়, এটা যে কোনো একটা জুনিয়র উকিল দাঁড়ালেও জামিন হয়, এটা জামিন যোগ্য, এভাবেই ধরে নেওয়া হয়। এবং 10 বছর এটা হলো বয়স টয়স নেতা বিবেচনা করে দেওয়া 70 বছর বয়সে। জি, যাই হোক, যেটা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্যারোলের বিষয়টি, প্যারোল শব্দটা তো ইংরেজি শব্দ। প্যারোল শব্দটার অর্থই হচ্ছে বন্দির শর্তাধীন মুক্তি, অর্থাৎ প্যারোল মানেই শর্ত আছে। তো এখন এই প্যারোল আলোচনাটা কেন আসলো, কখন আসলো? বেগম খালেদা জিয়া যখন আপনার বঙ্গবন্ধু মেডিকেলে আসলেন, তখনই ওনার প্রতি ট্রিটমেন্ট টা একটু আগের চাইতে একটু বেটার মনে হয়েছে, বাইরে এটা প্রচার যেটা আমরা পেয়েছি। এতে ওখান থেকেই মাস মিডিয়াতে প্রথম আসছে যে প্যারোল হতে পারে, এইটাই কিছু কিছু মিডিয়াও পিক আপ করছে। এবং শেষ পর্যন্ত এক রিপোর্টার জিজ্ঞেস করছে হোম মিনিস্টারকে, তিনি তখন বলেছে যে আবেদন করলে চিন্তা করবে। অর্থাৎ এটা কিন্তু উনি বলেন নাই যে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য সরকার ভাবছে, এটা তো বলেন নাই, বা বিবেচনা শব্দটা বলেন, বিবেচনা শব্দটাও চিন্তা করা হবে। কিন্তু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ সাহেব তিনি কিন্তু আউটরাইট রিজেক্ট করে দিয়েছেন, প্যারোলের কোনো পরিস্থিতি তৈরি হয়নি, তিনি বলে দিয়েছেন। এদিকে বিএনপির তরফ থেকেও 2 জন সেক্রেটারি জেনারেল সাহেব কথা বলেছেন, তিনিও প্যারোল বলে দিয়েছে, কোনো আবেদন করিনি, প্যারোল নয়, তারা জামিনে মুক্তি চায়, জামিন অধিকার। তো সুতরাং এখানে প্যারোল নিয়ে ফর্মালি কোনো আলোচনা হয় নাই।
এখন রাজনীতিতে পর্দার অন্তরালে আলোচনা হয়, হতে পারে। এখন যেটা বাস্তব, এখন হলো প্যারোলে যদি ধরেন অপোজিশন থেকে বলা হয়, প্যারোলটা তো বেগম খালেদা জিয়ার ইচ্ছার উপরে নির্ভর করে। এখন প্যারোলের আপনার যে আগে 2007 সালের যে প্যারোল ছিল তার নীতিমালা সংশোধন করছে 2006 সালে এই সরকার। সেখানে বলা হয়েছে যে 2016 সালে 1 জুনে সেখানে কিন্তু প্যারোলের মুক্তির বিষয়টা আগে আমি টকশোতে বহু বিজ্ঞজনকেও বলতে শুনি যে প্যারোলে যারা কনভিক্টেড তাদের কত প্যারোল হওয়ার সুযোগ নাই। আসলে এই সংশোধিতটায় যে কোনো ফর্মে তিনি হাজতি হোক, তিনি কনভিক্টেড হোক, যে ফর্মেই হোক কেন, যে কোনো ব্যক্তি জেলে থাকলে সেখানে বলা আছে যে কারো জানাজা বা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে অথবা যে কোনো কারণে, অর্থাৎ সরকার যদি কনভিন্স হয় যে কোনো কারণে কাউকে প্যারোলে মুক্তি দিতে পারে। আর প্যারোলটা হচ্ছে হোম মিনিস্ট্রির এখতিয়ার। এখন এইখানে নির্বাহী আদেশই সম্ভব, এটা আদালতের দরকার নেই না। আদালতের একটা ব্যাপার আছে, যে ব্যাপার আছে যেটা আমরা পরিষ্কার না। এখন ধরেন বেগম খালেদা জিয়ার আপনার কোর্টের রায় আছে, ওনার জামিন নাই। এখন কি হোম মিনিস্ট্রি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ওনাকে বের করে দিতে পারবেন? সেখানেই হচ্ছে কোর্টের থেকে বেল অথবা একটা সমাধান। এখানে কি হবে এটা আইনে কেউ পরিষ্কার করতে পারে নাই, এটা কি হবে। তবে প্যারোল তিনি পাবেন। এই এখন যে প্রশ্নটা আসছে যে ফর্মালি নাই, এখন এই প্যারোলে যদি বিরোধী দল থেকে অর্থাৎ বিএনপির থেকে অ্যাডভান্স যদি কয় প্যারোলে মুক্তি, সব প্যারোলেই কিন্তু ওই যদি ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও প্যারোলে মুক্তি নিয়েছেন, বেগম খালেদা জিয়াও মুক্তি নিয়েছেন, তার মা মারা গেছিলেন, তারপরে প্রধানমন্ত্রী চিকিৎসার জন্যে, এখনও তারেক রহমান কিন্তু প্যারোলেই মুক্তি নিয়েছেন। তো এখন প্যারোলে তো সরকারের পক্ষ থেকে এটা তো এমনি এমনি হবে না, আলোচনার বিষয় আছে যদি হয়ও। এখন ধরেন সেরেপ যদি বলা হয় যে উনি অসুস্থ, ওনার চিকিৎসার জন্য প্যারোল, তাহলে তো হয়তো বিতর্ক কম হবে। কিন্তু অন্য কোনো শর্ত যদি হয়, এই জন্যেই এটা হচ্ছে পর্দার অন্তরালে হয়তো আলাপ হয়ে থাকলেও থাকতে পারে। তবে বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি, তার মুক্তি কোর্টে, তার আইনজীবীরা বলছে যে কোর্টের মাধ্যমে মুক্তি সম্ভব নয়। হ্যাঁ, অর্থাৎ এটার অর্থ বুঝাইছে যে কোর্টে যে ঠুনকো কেসগুলোতে নানাভাবে হ্যারাস করা হয়, কোর্টে বেল পায় না, বেল দেয় না, এই কারণেই তারা ধরে নিছে যে এটা কোর্টের ছাড়া সম্ভব না। যে কোনো, যেমন কুমিল্লায় যে কেসটা আপনার পেট্রোল বোমার কেস, সেখানে তিনি তখন গুলশানে বন্দী অফিসে ছিলেন, সে হলো হুকুমের আসামি। ওই কেসে সবাই বেল পেয়ে গেছে, একমাত্র উনি ছাড়া। হ্যাঁ, আর ওনার কেস সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে বেল নিতে হয়েছে, বেল হয়েছে গত পরশুদিন। সুতরাং এবং ওখানে অ্যাপিয়ার করছে অ্যাটর্নি জেনারেল। অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে, গভর্নমেন্ট সাইডের ইন্টেনশনটা হচ্ছে যে বেগম জিয়াকে আটকায় রাখা। এই জন্যেই বলছে যে কোনো ঠুনকো কেসেই আটকায় রাখতে পারে। হ্যাঁ, এই জন্যই বলছে যে কেউ কেউ বলছে যে কেসের মাধ্যমে সম্ভব না, আন্দোলন করতে হবে বলার কথা। অর্থাৎ এখানে একটা ইন্ডিকেশন থাকলেও থাকতে পারে যে কেসের মাধ্যমে না, প্যারোলেও হয়তো এটা বলে নাই, হতে পারে। তো আমি এই জন্য প্যারোলটাকে আমি উড়িয়ে যেমন দিচ্ছি না, কিন্তু বর্তমান রাজনীতির প্রেক্ষিতে আমার কাছে মনে হয় না যে সরকার বেগম জিয়াকে মুক্ত করতে চায় বিনা শর্তে। এবং শর্তযুক্ত মুক্তি হলেই মুক্তি, প্যারোল এটা কাজ করবে না, অর্থাৎ এটার সমাধান হবে না বলে আমার ধারণা। জি জি, জনাব সুভাষ সিংহ রায়, এই যে খালেদা জিয়ার এই প্যারোল, মানে এখন হলো যে মুক্তির তিনটা, মানে আজিজ ভাই যেটা বললেন যে প্যারোল, জামিন, অথবা বিএনপি যেটা বলছে যে আন্দোলন করে মুক্তি, মানে এই তিনটাই যদি পথ আমি ধরি, তাইলে মানে বাস্তবতা কোনটা আসলে? মানে খালেদা জিয়ার মুক্তি কি আদৌ সম্ভব না? বা প্যারোলের যে কথাটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মানে সাংবাদিকরা প্রশ্ন করুক আর যাই করুক, প্যারোল শব্দটি উচ্চারণ করে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একটা নতুন ফ্রন্ট ওপেন করেছেন। আর আগে কিন্তু আমরা প্যারোলের বিষয়টি শুনিনি। তার মানে পর্দার পিছনে কোথাও কি কোনো আলোচনা চলছে বা কি রকম বিষয়? আলোচনা যে চলছে এ ব্যাপারে আমার কোনো ব্যক্তিগত সন্দেহ নাই। আমি স্পষ্ট করে মনে করি যে আলোচনা চলছে। এবং বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়েছিলেন, এবং তখনকার দুঃখজনক ঘটনা ছিল তার মা মারা গিয়েছিলেন জেলখানে থাকা অবস্থায়।
তখন প্যারোলে এসেছিলেন। এবং সবচেয়ে বড় বিষয়, এখন যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যাকে বলা হচ্ছে, ওই বিএনপির গঠনতন্ত্রের 7 নম্বর ধারা সংশোধন করে যাকে চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ আগে ছিল বিএনপির গঠনতন্ত্রে যে দণ্ডিত কোনো অপরাধী ফৌজদারি মামলায় সে কোনো দায়িত্ব নিতে পারবে না, নেতৃত্বে থাকতে পারবে না। যা বিএনপি এটা করেছে। তার মানে কি আগের থেকেই তাদের ধারণা ছিল কিংবা অনুমান ছিল, তারা ধরে নিয়েছিল যে এই মামলায় যেটা তার মুক্তির পথ নাই। এই যে কোর্টের মাধ্যমে সম্ভব নয়, আইনজীবীরা বলছেন 10 বছর ধরে কিন্তু এই মামলা চলেছে। সেই 10 বছরের মামলায় যে তার পক্ষে যে আইনজীবীরা দাঁড়িয়েছিলেন তারা ভিতরে কি বলেছেন জানি না, বাইরে যা বলেছেন আমার ধারণা ভিতরেও একই কথাই বলেছেন। আইনের কোনো ব্যাখ্যা দিয়ে এই একটা সুস্পষ্ট প্রমাণিত যে মামলাগুলো, সেই মামলা কিন্তু জামিন পাওয়া সম্ভব নয়, মুক্তি পাওয়া সম্ভব নয়। এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে কিভাবে এই টাকার দুর্নীতির মধ্যে পড়েছে, এটা তো স্পষ্ট একেবারে। আপনি দেখেন বেগম খালেদা জিয়া যখন স্বামীর মৃত্যুর সূত্র ধরে তিনি যেরকম দুটি বাড়ির মালিক হলেন, একটা মনির হোসেন রোডের বাড়ি আর একটা বাড়ি হচ্ছে তার এই যে গুলশানের, সেই বাড়িতে এখন আবিষ্কার হচ্ছে যে তিনি তার জায়গা বাড়িয়ে রাজুকের অনুমতি ছাড়া তিনি তার ওই যে 15 জন যে সংস্থা বানিয়েছেন, এটাও কোন আইনগত প্রক্রিয়া বানিয়েছেন জানি না, তাদেরকে থাকবার জন্য তিনি রাজপ্রাসাদের বাইরে সংযোগ দিয়েছেন। তা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি আইনগত বিচার দিয়ে যদি দেখেন তাহলে আপনি আইনের বিচারে কিন্তু তার মুক্তি পাওয়া কোনো সম্ভব না। আপনারা যদি লক্ষ্য করে দেখবেন 2007 সালে জুলাই মাসের 16 তারিখে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষুধাসদন থেকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরপরই বাংলাদেশের সর্বত্র কিন্তু ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল। আপনার নিশ্চয়ই একটা গণমাধ্যম কর্মী হিসেবে মনে আছে যে তখন ঢাকা মহানগরের আওয়ামী লীগ 15 লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছিল। আপনি যদি 90 লক্ষ যদি হিসাব করেন তখনকার মানুষ থাকে 15 লক্ষতে, তাহলে কত শতাংশ মানুষ স্বাক্ষর দিয়েছিল? আমরা কিন্তু 6 ফেব্রুয়ারিতে যখন বেগম খালেদা জিয়া যখন গ্রেপ্তার হলেন তার আগের 2 দিন, পরবর্তী 2-4 দিন তারা কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু বলেছেন যে আমরা এই বিষয়টি মেনে নেব না, আমরা প্রয়োজনে এরকম মানববন্ধন করব, প্রয়োজনে আমরা গ্রেপ্তার হব, আমরা গণগ্রেপ্তার যাব, আমরা লাখ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করব। কিন্তু তারা কোনো কিছুই তারা করতে পারেনি। এই যে রাজনীতির তাদের ব্যর্থতা, এটা তো কারণ আছে, তো তাদের রাজনীতিতে যে দার্শনিক ভিত্তি, সেই ভিত্তি খুব নড়বড়ে, পারার কথা না। আপনি যে প্রশ্নটা করেছেন ওই জায়গাটা আমি ফিরে আসি। প্যারোলে মুক্তি ছাড়া বেগম খালেদা জিয়ার এখন বের হওয়ার কোনো পথ নেই। আপনার মনে আছে নিশ্চয়ই তারেক রহমান সাহেব কিন্তু প্যারোলে মুক্তি নিয়ে কিন্তু বিলেতে গিয়েছেন এবং বেগম খালেদা জিয়া মুক্ত হওয়ার পর তিনি যখন এই পল্টন বিএনপি অফিসে গিয়েছিলেন, সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের কাছে আছে। তখন কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার পুত্রের রাজনীতির ভবিষ্যৎ কি? তিনি তাৎক্ষণিকভাবে বলেছিলেন ওরা কোনো রাজনীতির মধ্যে যুক্ত হবে না। আর তারেক রহমান কিন্তু তৎকালীন সরকারের কাছে মুসলেখা দিয়ে কিন্তু বাংলাদেশে গিয়েছেন তিনি কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হবেন না। সেই জায়গা তো বিএনপি আজকে রাজনীতির প্রেক্ষাপটে সেই জায়গা নাই। অতএব যাই বলি না কেন, প্যারোলে মুক্তি ছাড়া আর সরকারের সাথে আপোষনামায় আসা ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো পথ নেই। খুবই দুঃখজনক ঘটনা। তার অনেক বয়স বেড়েছে, একাকিত্বের যন্ত্রণা অনেক, এবং সবচেয়ে বড় ব্যাপার তার যে রোগের বিবরণ গণমাধ্যমে এসেছে। আমি একজন চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত ব্যক্তি হিসেবে এই বিষয়গুলো কিন্তু আমি অবহিত অনেক আগের থেকেই। তার নি রিপ্লেসমেন্ট হয়েছে অনেক আগেই, তার দাঁতেরও সমস্যা আছে এবং তার যতগুলো সমস্যা আছে সেগুলো কিন্তু চিকিৎসার জন্য তার বাইরে আসা প্রয়োজন। এটা যত দ্রুত বিএনপির নেতৃবৃন্দ বুঝবেন, নিশ্চয়ই বুঝেছেন বলেই তারা কিন্তু সেই আপোষনামায় যাচ্ছে। এবং আপনার টেবিলে আমি একবার বলে গিয়েছিলাম নির্বাচনের পরপরই যে গণফোরামের 2 জন শপথ নিবে,
প্রথম অনেকে বলেছেন এটা সম্ভব না, শপথ নিয়েছেন। আমি জানি না বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এটাও দেখতে হবে যে কথাটা আপনি উল্লেখ করলেন এবং বাজারে চাউর হয়ে আছে যে 6 জন যে সংসদ সদস্য বিএনপির আছে তারা যোগদানের মধ্য দিয়ে এই প্রক্রিয়ার একটি অগ্রগতি ঘটবে কিংবা এটাই সম্ভব, সেটাও রাজনীতিতে সম্ভব, এটা আমি বিশ্বাস করি। জি, আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম এসএসআরএম পলিটিক্স প্লাসের আলোচনায়। আমরা কথা বলছিলাম প্যারোলের রাজনীতি নিয়ে। হঠাৎ করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি 14 মাস ধরে কারাগারে আছেন, তার মুক্তির বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্যারোলের কথাটি বলার পর থেকে নানামুখী আলোচনা চলছে। আজিজ ভাই, বিরতির আগে আপনি যেটা বলছিলেন বা আমরা আলোচনা করছিলাম যে খালেদা জিয়ার মুক্তি পাওয়ার 3টি উপায় আছে: আন্দোলন, আদালত এবং সর্বশেষ যে আলোচনাটা যুক্ত হলো প্যারোল। আমি যদি প্যারোলটাকে যদি বাদ রাখি, আইনজীবীরা বলে দিয়েছেন যে আদালতে সম্ভব না। আপনি কি মনে করেন যে বিএনপির যে বাস্তবতা আছে রাজপথে আন্দোলন করে, আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটি বলার পর দিন বিএনপি যে গণ অনশন ছিল, সেই গণ অনশনে প্রায় বিএনপি সব নেতা এবং যুক্তফ্রন্টের যারা গিয়েছিলেন, মান্না, মাহবুবুর রহমান মান্না, কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব, সবাই খুব বিপ্লবী কণ্ঠে বলেছেন যে মানে কোনো রকমের আপোষ করে, সরকারের সাথে আপোষ করে প্যারোলের মুক্তি তারা মানবেন না এবং সেটা খালেদাদের জন্য, গণতন্ত্রের জন্য মৃত্যুর সমান হবে, সেটা যেন না নেন। তাইলে খালেদা জিয়ার মুক্তির রাজপথে আন্দোলন করে কি সম্ভব? আপনি কি মনে করেন, বাস্তবতা কি বলে? দেখেন, জনসভার বক্তৃতা আর সিদ্ধান্ত এক নয়। জনসভায় আপনার হাততালি পাওয়ার জন্যে, বিপ্লবী হওয়ার জন্যে অনেক রকম বাড়াবাড়ি কথাবার্তা বলে থাকে, এটা বিষয় না। বিএনপির এখন যে নির্যাতনের মাত্রা এতই বাড়ানো হয়েছে যে বিএনপির পক্ষে এই মুহূর্তে আন্দোলন করাও সম্ভব না, এটাই রিয়েলিটি। এবং সবচাইতে সহজ পথ হচ্ছে, এটা আমি একটু করে নেই যে আপনি বললেন যে মানে আমরা অতীতের ইতিহাস যদি বলি যে যত নির্যাতনের মাত্রা যত বাড়ে আন্দোলনের গতি তত তীব্র হয়, কিন্তু আপনি বলছিলেন যে এখন বিএনপিকে এত নির্যাতন করা হয়েছে যে তাদের পক্ষে আন্দোলন করা সম্ভব না। কিন্তু আমি যদি খুব দূর অতীতে না যাই, যে স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদ, এটা তো একদম আমাদের খুব বেশি দিনের অতীত না। মানে সরকার যত বেশি নির্যাতন করবে আন্দোলন তত গতি পাবে, এটাই আমরা এতদিন বুঝে এসেছি। এটাই স্বাভাবিক। তবে ব্যাপারটা হচ্ছে কি, রাজনীতির চরিত্র পাল্টে গেছে এখন। সেটা বলে রাজনীতিতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, সরকার, বিচার বিভাগ একাকার হয়ে গেছে। সুতরাং রাজনীতির চরিত্র পাল্টে গেছে, অর্থাৎ স্টেট মেশিনারিজ সব একদিক হয়ে গেছে। সুতরাং অর্থাৎ এটা এখন বহুদলীয় গণতন্ত্রের নামে আসলে এক দলও বলবো না, এক ব্যক্তির কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশে চলছে। সুতরাং সেখানে আপনার গণতান্ত্রিক নর্মস তো নাই, সুতরাং পলিটিক্স সেটা নাই। এখন যেটা বলছিলেন আপনি, আগে যেটা বলছিলেন যে আমি সবচাইতে ইজি পথ দেখি যে বেগম জিয়ার মুক্তি আইনের মাধ্যমে, কিন্তু আইনে ইন্টারফারেন্স হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটার বহু উদাহরণ দেওয়া যায়। যেমন ধরেন এখন যে লোয়ার কোর্ট, এটাকে আমি ঠিক আগের মতো আর বিচার বিভাগ মনেই করি না, কারণ এটা এক্সিকিউটিভের আন্ডারে। ওখানে ইন্টারফারেন্স করলেই, যেমন ধরেন কুমিল্লার এই কেসটাতে লোয়ার কোর্টে ওই কেসের যত আসামি প্রায় সবাইকে বেল দিয়ে দিছে, সেই লোয়ার কোর্ট বেগম খালেদা জিয়ার রিলিজ দেয় নাই। ইন্টারফারেন্স ছাড়া এটা হয়েছে? হয় নাই। এটাকে বেল নিতে, এই ধরনের একটা কেসে বেল নিতে আপনার অ্যাপিলেট ডিভিশনে যেতে হয় এবং অ্যাটর্নি জেনারেল গিয়ে দাঁড়ায়। সুতরাং এক। দুই, এই চিফ জাস্টিস যেদিন দায়িত্ব নেওয়ার পরে বারের সাথে মিট করে, সেই দিন অ্যাটর্নি জেনারেল আপার কোর্ট হিসাবে যে সব মন্তব্য করেছেন, তাতে আমাদের এই হাইকোর্ট যে সঠিক বিচার হয়, স্বাধীনতা আছে, এটা বিশ্বাস করা কঠিন। অ্যাটর্নি জেনারেল নিজে, আমার বক্তব্য না, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য। সুতরাং এখন কিন্তু বলা হয় এই বেঞ্চ ভালো, এই বেঞ্চ খারাপ, অমুক উকিল এই বেঞ্চে গেলে বেল হয়ে যায়, অমুক উকিল ওই বেঞ্চে গেলে বেল হয় না, এই সব ঘটনা আছে অনেক ব্যাপার। আবার বেঞ্চের কর্মচারীরা অধিকাংশই এখন ঘুষ খায়, এটা ওপেন বলছে অ্যাটর্নি জেনারেল।
এটা তো গোপন কিছু না, সেটা নিউজ আমার কাছে ধরাই আছে। হ্যাঁ, তো সুতরাং এখন বিচার বিভাগ যদি গভর্নমেন্ট, যেহেতু প্রেসিডেন্ট আছে, যে এইসব জেলে, আমি কিন্তু বলছি না বেগম জিয়াকে বলছি না যে জেল দিয়েছে, আমি কি সেটাকে মেনে নিয়েই বলছি এই জেলে জামিনযোগ্য, তাকে সরকার ইচ্ছা করলে অর্থাৎ ইন্টারফেয়ার যদি না করে বেল পাওয়া সম্ভব, তাকে বেলেই মুক্তি দিতে পারে। সুতরাং এখানে কোনো প্যারোলের দরকার নাই। আর যদি প্যারোলে মুক্তি দিতে চায়, এখন যে রাজনৈতিক বন্ধাত্ব সারা দেশে তৈরি হয়েছে, এই যে উপজেলা নির্বাচন, মেয়র ইলেকশন, ভোটাররা আর ভোট কেন্দ্রে যায় না, অর্থাৎ সারা হোল সোসাইটি ডিপলিটিসাইজ হয়ে যাচ্ছে, রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে, রাজনীতি দেশ থেকে উঠে যাচ্ছে। এখন যদি রাজনীতি ফিরেতে চায়, বহুদলীয় গণতন্ত্র যদি আনতে চায়, এবং যে বিরোধী দল বানানো হয়েছে এই বিরোধী দল নিয়ে কেউ কথা বলে না, এখন ওই বিএনপির 6টা নিয়ে কথা বলে, আর এই বিএনপি জাতীয় পার্টির বানানো হয়েছে কথা বলে না। এই পার্লামেন্টকে যদি ক্রেডিবিলিটি দিতে হয়, বিশ্বের কাছে গ্রহণযোগ্য করতে হয়, তাহলে ওই 6 জনের দরকার। এই সব কারণে হলেও, যে কোনো কারণে হোক, গভর্নমেন্টের পক্ষ থেকে উদ্যোগী হয়ে তাকে আপনার চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া উচিত। অনেক 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 জি, জনাব সুভাষ সিংহ রায়, মানে আজিজ ভাই কিছু অভিযোগ করছিলেন যখন উনি বলছিলেন যে বিএনপির উপরে এতই তীব্র নির্যাতন চলছে যে তারা আসলে আন্দোলন করার শক্তি হারিয়ে ফেলেছে, মানে এত, এবং বলছেন যে দেশে কোনো গণতান্ত্রিক নর্মস নেই, মানে কেন সরকার বিএনপির উপর এত তীব্র নির্যাতন করছে? ওই যে একটা কথা আছে না, অতিজ্ঞানী মানুষের সাধারণ জ্ঞান কম থাকে, অতিজ্ঞানী মানুষের সাধারণ জ্ঞান একটু কম থাকে। এটা আপনি আজিজ ভাইয়ের মতো সিনিয়র না, না, এই অভিযোগ আনতে পারেন না। কারণ হচ্ছে, ঠিকই বলছি, এই কারণে বলছি দেখি যে মানে ওই যে অনেক কথা যাও গো বলে, কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা উনি বর্ণনা করেছেন এমনভাবে যেন বাংলাদেশের নিষ্ঠুরতা যেন মানে সব জেঁকে বসেছে এই সময় আমলে। অবশ্যই অবশ্যই আমি বলি, বঙ্গবন্ধু সপরিবার হত্যাকাণ্ডের পরে কোনো বিচার চাওয়া যাবে না এরকম আইন তৈরি করা হয়েছিল, যারা করেছিলেন তাদের পক্ষে উনি ওকালতি করেন। কাদের পক্ষে? সেই খুনিদের দল বিএনপির পক্ষে, ওই আওয়ামী লীগেরই মেজরিটি অংশ করছিল। কোনোভাবে না, কোনোভাবে। পরে এসে জিয়াউর রহমান ওইটা চালায় গেছে। তাহলে তো বিএনপির প্রতিষ্ঠাতা ধরা উচিত খন্দকার মোস্তাকরে, হ্যাঁ, কারণ সেই তো 20 আগস্টে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিল। মোস্তাক তো আওয়ামী লীগের জন্ম দিয়েছে, বিএনপির জন্ম না না না, এই সমস্ত এটা তো ছিল না, এই সমস্ত ভেক কথা বলতে হবে না। ওই যে বললাম না, অতিজ্ঞানী মানুষের সাধারণ জ্ঞান খুব কম থাকে। আমি আপনার একটা প্রেক্ষাপট উল্লেখ করি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যে পরিমাণে নির্যাতন সহ্য করেছে, আওয়ামী লীগ যে পরিমাণে তার দুর্গমগিরি কান্তার মরুপথ পার দিয়েছে, বিএনপি তার এক কোনো অংশ পারে যায় নাই। আপনি সর্বোচ্চ হিসাব করেন না, 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পর 1 অক্টোবর থেকে ডিসেম্বরের 3 তারিখ না 12 তারিখ MiG-29 যে মামলা করেছিল দুদকে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, কোন প্রেক্ষাপটে মামলা করেছিলেন, কোন আইনের বলে? এবং এই যে অতিজ্ঞানী মানুষ খুব ক্যামোফ্লেজ করতে পারেন, অসংখ্যবার উনি বলেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ছিল, ক্ষমতা আসার পরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা সব উড়ে গেল। এবং এই কথাগুলো শুনেন, এই কথাগুলো এত অযৌক্তিকভাবে বলেন, এবং ওই যে বললাম না, তারা যৌক্তিকতার মাত্রা কিন্তু এমন সামান্য থাকে না। 15,000 কোটি টাকার মামলা ছিল হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে, তার মধ্যে 14,477 কোটি টাকা হচ্ছে নাইকো দুর্নীতি মামলা। নাইকোর সাথে শেখ হাসিনার যে সরকার 96 থেকে 2001-এ কোনো চুক্তি করেনি, যেই সরকারের সঙ্গে চুক্তি হয় নাই তার বিরুদ্ধে আপনি সবকিছু নাইকো সেটেল করে দিয়ে গেছে, চুক্তিটা হইছে। আমি তো বললাম না চুক্তি হয় না, সবকিছু চুক্তি করছে বেগম খালেদা জিয়া। হ্যাঁ, আপনি সেই আইনের জায়গায় এসে কথা বলতে হবে। আমি বললাম না, যেই নেত্রী কালো টাকা সাদা করে জরিমানা দিয়ে, যেই দেশের অর্থমন্ত্রী সাবজেক্টের বাইরে গেছে, দেখছেন নি আপনার কালো টাকা সাদা করে জরিমানা দিয়ে, সেখানে এখন নৈতিকতার কথা বলছেন, আদালতের কথা বলছেন। কোন আদালত ছিল মওদুদ আহমেদের সময় যখন আইনমন্ত্রী ছিলেন? 5টি বছর বঙ্গবন্ধু হত্যা মামলার কিন্তু তিনি কোর্টে উঠতে দেন নাই। অর্থাৎ এইগুলো কিন্তু বিবেচনা করা উচিত, ঠিক করেন নাই, বিবেচনা করা উচিত, ওটা ঠিক করেন। আর আজকের যে প্রেক্ষাপট, 10 বছর ধরে মামলা চলেছে। এই আজিজ ভাই আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, সময় টিভি টেলিভিশনে যখন এখন গ্রেপ্তারি পরোয়ানা খালেদার বিরুদ্ধে জারি হয়েছিল, অনেকদিন সময় লেগেছিল গ্রেপ্তারি পরোয়ানাটা কিংবা আসেনি আদৌ। উনি সঞ্চালককে প্রশ্ন করেছিলেন যে আদালত থেকে থানায় এই ওয়ারেন্ট অর্ডার আসতে কতদিন লাগে? তখন তো আমি বলেছিলাম যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার জন্য যেন আজিজ ভাইরা ব্যস্ত হয়ে পড়েছেন একটা ইস্যু তৈরি করবার জন্য।
বাংলাদেশের বাস্তবতাটা এটাই। 10 বছর ধরে মামলা পরিচালিত হয়েছে, কোনো আইনি ব্যাখ্যা কেউ দিতে পারে নাই। আজকে দেখেন জাতীয় ঐক্যফ্রন্ট, যেটাও ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, সেই ঐক্যফ্রন্টে বিএনপির প্রতিনিধি মির্জা ফখরুল একা যেতে পারবেন না, নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে এমন একটা ভাব, সাথে তাদের অন্য অন্য লোকজন যেতে হবে। তার মানে কি, একটি রাজনৈতিক দলের মহাসচিবকে ফুটো জগন্নাথ বানানো হয়েছে। বাস্তবতা সেটাই। কেন বানানো হয়েছে? রাজনৈতিক দার্শনিক কোনো ভিত্তি নাই, ভিত্তি নাই বলে একেবারে নড়বড়ে, এবং সে কারণে তারা রাতের আধারে কিংবা অন্য কোনো ফর্মুলায় তারা কিন্তু আপোষনামার দিকে যাচ্ছে এবং যাচ্ছে। জি, আমরা আজিজ ভাইও জানে, ঠিক আছে, সকলে জানে। আমরা একটা বিরতিতে যাব, আরেকটা বিরতির পরে আর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। ফিরে এলাম এসএসআরএম পলিটিক্স প্লাসের আলোচনায়। কথা বলছিলাম প্যারোলের রাজনীতি নিয়ে। আজিজ ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে অল্প একটু সময় পাবেন। একটা জিনিস বলেন যে মানে সুবর্দা আলোচনার এক পর্যায়ে বলছিলেন যে গণফোরামের 2 জন শপথ নিয়েছেন, উনি অবাক হবেন না যদি বিএনপির বাকি 6 জনের শপথ নিয়ে সংসদে যান। আপনি কি তেমন কোনো সম্ভাবনা দেখেন? বাজারে একটা আলোচনা আছে 12 এটার কোনো ভিত্তি আমি এখনো পাই নাই, যে 6 জন গভর্নমেন্টও 6 জনকে এই পার্লামেন্টের ক্রেডিবিলিটি দেওয়ার জন্য 6 জনকে, বিএনপির 6 জনকে পার্লামেন্টে নিতে চায়। বিএনপি কি সেটা দিবে? আবার বিএনপির এরকম আলোচনা আছে বাজারে, আর বিএনপি চায় 6 জন যেতে পারে, কিন্তু বেগম জিয়াকে মুক্তি করতে হবে, রিলিজ করতে হবে, এই আলোচনাটা বাজারে আছে। তবে বিএনপি একটা জিনিস খেয়াল রাখা দরকার, আলোচনা যাই থাকুক, বিএনপির দেখেন এই যে বিএনপি স্থবির, সাংগঠনিকভাবেও আমি বলবো অনেকটাই স্থবির, কিন্তু বিএনপির কিন্তু ঝাঁকে ঝাঁকে কোনো অন্য দলে যাচ্ছে না। সুতরাং বিএনপি যদি সিদ্ধান্ত নেয়, কোনো নেগোসিয়েশন যদি হয়েও থাকে পর্দার অন্তরে, সেটা যদি সাকসেসফুল না হয়, ফাইনালি এই 6 জন পার্লামেন্টে যাবে না, আমি নিশ্চিত বলে দিতে পারি। আর যদি আপোষ হয় তাহলে যেতে পারে, তাছাড়া না। আচ্ছা, এই আপোষের প্রশ্নটি আপনার কাছে শেষ প্রশ্ন, ছোট্ট করে বলবেন যে সুভাষদাও আপোষ শব্দটি বলছিলেন, কিন্তু আমরা জানি যে বেগম খালেদা জিয়ার নামের আগে এক সময়, মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ওনার নামের আগে একটি বিশেষণ যোগ করা হতো যে আপোষহীন নেত্রী। এখন কি যে আপোষের কথাটি আপনারা উচ্চারণ করছেন, এটা কি আসলে না? আপোষ ব্যাপারটা না, আপোষটা না, বিষয়টা তো আলোচনা। প্যারোল আমি তো বললামই, প্যারোল মানেই তো শর্তযুক্ত। এখন ধরেন যদি শুধু প্যারোল যদি নিয়ে সমাধান হয়, ধরেন শুধু চিকিৎসার জন্য প্যারোল হলো, আর কোনো কন্ডিশন নেই, তাহলে প্যারোল অ্যাকসেপ্ট হয়েও যেতে পারে, বলা তো যায় না। আর প্যারোলে তো এও তো বলতে পারে যে কোনো রাজনীতি করা যাবে না, তাহলে তো সমাধান হবে না, সেখানে আপোষহীন থাকবেই। অন্য কোনো এমন কোনো শর্ত দেওয়া যাবে না যেটা রাজনীতি এফেক্ট করে বিএনপি বা তার রাজনীতি, সেখানে কোনো শর্ত আমি 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 দৃঢ়তার সাথে বলতে পারি এই আপোষ হবে না। হয়তো প্যারোল হতে পারে শুধু চিকিৎসার জন্য, এছাড়া না। এবং চিকিৎসার যদি জন্য হয়, সেটা তো যদি পর্দার অন্তরালে আলোচনা হয়, এমনিও তো গভর্নমেন্ট তরফ থেকেও তো অফার দিয়ে দিতে পারে, সমস্যা তো নাই। 6 জন জয়েন করলেও অফার দিয়ে দিতে পারে, হতে পারে। এটা এখন তারা বিএনপি মানবে কিনা আমি জানি না, তবে যেহেতু কানাঘুষা বাজারে আসি, হলেও এইটুক হতে পারে, এর ঊর্ধ্বে কোনো আপোষ হবে বলে আমি মনে করি না। সুভাষদা, অল্প সময় যে আপনি কি ওনার সাথে একমত নাকি? এম এ আজিজ ভাই আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, তাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এখনো পর্যন্ত বিএনপির মধ্যে সম্ভাবনা দেখছেন, বিএনপির মধ্যে আপোষহীনতা দেখছেন। যেই দলের কোনো কেন্দ্রীয় কমিটির বৈঠক বসে না, যে দলের কোনো সাংগঠনিক ভিত্তি নাই, আবার নানান রকম কথা নিয়ে আসছে। ভিত্তি থাকবে কি? আপনারা, উনি তো বলছেন যে আপনারা এত নির্যাতন চালাচ্ছেন যে ওনারা তো, আপনার মনে আছে নিশ্চয়ই গণতান্ত্রিক রাজনীতিতে পার্টির সমর্থক থাকে, এটা কিন্তু আরেক ধরনের চক্রান্ত। আচ্ছা আচ্ছা, এই যে চক্রান্ত যুক্ত হবেন তা আমি ভাবি নাই। শেখ হাসিনা যেদিন গ্রেপ্তার হন তার পরের দিন আমার নিশ্চয়ই মনে আছে, ঠাকুরগাঁও নাটোরের গুরুদাসপুর থেকে একজন মুদি দোকানদার একটা টেলিভিশন কিনে নিয়ে এসেছিল সাবজেলের গেটে। কি ব্যাপার? সে শুনেছে তার প্রিয় নেত্রী তিনি টেলিভিশন দেখতে পাচ্ছেন না, তাকে দেখতে দেওয়া হচ্ছে না। সে তার 4 কাঠা জমি বিক্রি করে টেলিভিশন নিয়ে এসেছিলেন। পরের দিন কিন্তু ঝিনাইদহের একজন ব্যক্তি কিন্তু হার্ট ফেল করে মারা গিয়েছিলেন।
এগুলো তো গণমাধ্যমে এসেছে। রাজনৈতিক দলের নেতার জনভিত্তি থাকতে হয়। বেগম খালেদা জিয়া গ্রেপ্তারের আগে 8ই ফেব্রুয়ারিতে ওরে বাপ রে বাপ, নেতাদের বক্তৃতার যে ঢং, আর আপনাদের গণমাধ্যমের যে সহায়তা বিএনপি পায়। প্রতিদিন সকাল 11টার সময় রুহুল কবির রিজভী ভাই একটি ভাষণ দেন, সারাদিন এই ভাষণ প্রচারিত হয়। এই যে ব্যাপারগুলো, তারা তো অনেক রকম সুবিধা পেয়ে যাচ্ছেন। আপনি বলছেন যে ক্রেডিবিলিটি দেওয়ার জন্যে ওই 2014 সালের 5 হাজারের নির্বাচনের পরে যে স্পিকার যিনি ছিলেন, এখনো যিনি স্পিকার, তিনি কিন্তু কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নে কিন্তু নির্বাচিত সভাপতি হয়েছেন। সাবির হোসেন চৌধুরী আইপিওর প্রেসিডেন্ট হয়েছেন, আবার পরে আন্তর্জাতিক ভিত্তি। অথচ এই দুটি সংস্থা জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে তাদের মেম্বারশিপ বাতিল করে দিয়েছিল। অর্থাৎ কথা কিন্তু বলে না, অধিকারী লোকের সাধারণ জ্ঞান থাকে না। আমি শুধু আমি একটা কথা খুব বলি, এই যে বিএনপি রাজনীতি জনগণের রাজনীতি থেকে একেবারে বিচ্ছিন্ন। পুরো 11টার সময় পুরো বিএনপি দলটি চলে গিয়েছিল খন্দকার দেলোয়ার মতন 2-1 জন লোক ছাড়া, পুরো দল চলে গিয়েছিল মান্নান ভূঁইয়ার গুলশানের বাড়িতে। কথা ঠিক নয়। আমরা তো জানি সে সময় ভিডিও ফুটেজ বের করেন, হয় সময় আপনি বিদেশে ছিলেন অথবা চোখ বন্ধ করেছিলেন। বাস্তবতা এই, বিএনপি রাজনীতির ভিতরে যে সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা, এটা তো আজকের কথা নয়। এবং যেভাবে জিম্মি করে রাখা, দলকে জিম্মি করে রাখা, কোন নৈতিকতার ভিত্তিতে প্রশ্ন উত্তর দেখতে নেই, কোন নৈতিকতার ভিত্তিতে গণতন্ত্র সংশোধন করেছে বিএনপি? কারণ জানাই যাচ্ছে যে কর্তৃত্ববাদী সরকার আছে, যেন তেন করে জেল দেওয়া হবে, এই কারণে তারা। কে বলেন যেই দল 111 এর সরকারের সময়। প্রিয় দর্শক, প্যারোল নিয়ে যে রাজনীতিতে যে আলোচনাটি শুরু হয়েছে, আমরা জানি না যে পর্দার আড়ালে কি আলোচনা চলছে। আমরা সেই জন্য আমাদের একটু অপেক্ষাই করতে হবে। ভালো থাকবেন সবাই।